ব্যালেন্স অফ পেমেন্ট বেসিক্যালি দুইটা কম্পোনেন্টে বিভক্ত, দ্যাটস আর কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট। কিন্তু যখন আমরা উপস্থাপন করব তখন ক্যাপিটাল অ্যাকাউন্টেরই কিছু কিছু জিনিস আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে, আবার কিছু কিছু জিনিস ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে দিব। বাট এই দুইটা কোনো ভিন্ন অ্যাকাউন্ট না, দে আর টুগেদার ক্যাপিটাল অ্যাকাউন্ট। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ components organization of balance of payment. কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে কোনো অ্যাম্বিগুইটি নেই, এটি আগে যা ছিল এখনও তাই। The innovation of IMF only took place in terms of capital account. কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে 4টা অ্যাকাউন্ট রয়েছে as far as the name goes. দ্য কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে টেনজিবল পার্ট অফ দ্য ট্রানজ্যাকশন আসবে। কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে যেগুলো টেনজিবল পার্টস এবং ডিউরেশন লেস দেন 1 year অফ ম্যাচুরিটি সেগুলো যাবে। অন দি আদার হ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্টে দীর্ঘমেয়াদী জিনিসপত্র আসবে অ্যান্ড ইট ডিলস উইথ লঙ্গার ডিউরেশন। কারেন্ট অ্যাকাউন্টের যে টেনজিবল পার্ট সেটাকে আবার সাবডিভাইড করা হচ্ছে 4টা অ্যাকাউন্টে। এর মধ্যে প্রথম অ্যাকাউন্টটা হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড ডিলস উইথ ট্রেড মার্চেন্ডাইজ। ব্যালেন্স অফ ট্রেডে থাকে টেনজিবল কমোডিটি দ্যাট উই ক্যান সি। ট্রেড মার্চেন্ডাইজ মানে হচ্ছে যেটা দেখা যায়। ফর এক্সাম্পল টেনজিবল মার্চেন্ডাইজ মানে যেটা দেখা যায়। ফর এক্সাম্পল জুট ইজ আ টেনজিবল কমোডিটি, কিন্তু জুট ইম্পোর্ট অর এক্সপোর্ট করতে গেলে যে ট্রান্সপোর্টেশন কস্ট সেটা ইনটেনজিবল, অর্থাৎ দেখা যায় না, তাই এটা মার্চেন্ডাইজের মধ্যে পড়ে না। অর্থাৎ ট্রান্সপোর্টেশন কস্ট, ফ্রাইটস, ইন্স্যুরেন্স, টেলিকম অ্যান্ড অল সার্ভিস রিলেটেড কস্ট, এগুলো ব্যালেন্স অফ ট্রেডে আসবে না, বিকজ দ্যাটস আর অল ইনটেনজিবল পার্টস। সো ব্যালেন্স অফ ট্রেডের মধ্যে শুধুমাত্র টেনজিবল কমোডিটি থাকবে। ফর এক্সাম্পল ব্যালেন্স অফ ট্রেডের মধ্যে শুধুমাত্র জুটের এফওবি প্রাইসটা থাকবে। এফওবি মিনস ফ্রি অন বোর্ড। অন্যদিকে কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্লাইটকে বলা হয় সিআইপি প্রাইস। ফর এক্সাম্পল জুট এর এক্সপোর্টার যদি ইম্পোর্টারকে বলে যে যে সে জুট জাপানে পৌঁছে দেবে, কিন্তু সে জুট জাপানে পৌঁছে দেবে ইম্পোর্টারের কাছে, এবং সব মিলিয়ে এটার দাম লেটস সে $100। সো এক্ষেত্রে এই যে প্রাইসটা হবে এটা হলো সিআইএফ প্রাইস। আবার যদি এক্সপোর্টার বলে যে জুটের প্রাইস $80 এবং এই দামে ইম্পোর্টারকে জুট ফ্যাক্টরি থেকে বুঝিয়ে দিবে, কিন্তু এরপরে বাকি দায়িত্ব ইম্পোর্টারের, তখন এই প্রাইস $80টা হবে এফওবি প্রাইস। অর্থাৎ যখন এই প্রাইসের মধ্যে কিছু নাই, দ্যাট মিনস পণ্য জাহাজে তুলে দেওয়ার পর সব কস্ট ইম্পোর্টারের, অর্থাৎ ট্রান্সপোর্টেশন, ইন্স্যুরেন্স সহ সব কস্ট ইম্পোর্টারকে বিয়ার করতে হবে, তখন এই প্রাইসটা হচ্ছে এফওবি। ব্যালেন্স অফ ট্রেড এর মধ্যে কেন সিআইএফ প্রাইসটা আসবে না? দ্য আনসার ইজ সিআইএফ প্রাইসের মধ্যে বিভিন্ন ইনটেনজিবল পার্টস ইনক্লুডেড থাকে, যেমন বিভিন্ন সার্ভিস রিলেটেড কস্ট, ফর এক্সাম্পল ট্রান্সপোর্টেশন, ইন্স্যুরেন্স, ফ্লাইট, টেলিকম এটসেট্রা। এই কারণে ব্যালেন্স অফ ট্রেডসে সিআইএফ প্রাইসটা আসবে না। ব্যালেন্স অফ ট্রেডের মধ্যে সবসময় টেনজিবল পার্টটা থাকতে হবে, দ্যাটস ওয়াই ব্যালেন্স অফ ট্রেডে সবসময় এফওবি প্রাইসটাই আসে। তাহলে ট্রেড ব্যালেন্স অথবা ব্যালেন্স অফ ট্রেডে আসে এক্সপোর্ট এফওবি, ইম্পোর্ট এফওবি। এতে এ নাম্বার হচ্ছে ট্রেড ব্যালেন্স অথবা ব্যালেন্স অফ ট্রেড। এক্সপোর্ট এফওবি, ইম্পোর্ট এফওবি। বিতে হচ্ছে সার্ভিসের মধ্যে ক্রেডিট, গভর্নমেন্ট এবং বিজনেস সার্ভিস প্লাস টেলিকম প্লাস ট্রান্সপোর্ট। গভর্নমেন্ট অ্যান্ড বিজনেস সার্ভিস প্লাস টেলিকম প্লাস ট্রান্সপোর্ট। ডেবিট, ট্রান্সপোর্ট প্লাস ট্রাভেল প্লাস এডুকেশন প্লাস টেলিকম। অপশন সি প্রাইমারি ইনকাম। ক্রেডিট, ডেবিট হচ্ছে ডেবিট অফ হুইচ অফিসিয়াল ইন্টারেস্ট পেমেন্ট। ডি নাম্বার হচ্ছে সেকেন্ডারি ইনকাম, অফ হুইচ ওয়ার্কার্স রেমিটেন্স। এবং কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, মানে ট্রেড ব্যালেন্স অথবা ব্যালেন্স অফ ট্রেড, সার্ভিস, প্রাইমারি ইনকাম এবং সেকেন্ডারি ইনকামের যোগফল। 2 নম্বর হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, 3 নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, 4 নম্বর হচ্ছে ইরোর্স অ্যান্ড অমিশন, 5 নম্বর শেষ হচ্ছে ওভারঅল ব্যালেন্স।
ওভারঅল ব্যালেন্স হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট এবং ইনভেস্টমেন্ট এন্ড ওমিশনের যোগফল। আচ্ছা, তার মানে current account is subdivided into 4 more account. That's a trade balance or balance of trade, services, primary income, secondary income. The golden rule of debit হচ্ছে purchasing power goes out of the country. The golden rule of credit হচ্ছে purchasing power comes in the country, অর্থাৎ export ক্রেডিটে যাবে because purchasing power comes in the country. Balance of exporting অন্যদিকে import ডেবিটে যাবে কারণ purchasing power goes out of the country because of importing. সো ডেবিট আইটেমের মধ্যে মাইনাস আর ক্রেডিট আইটেমের ক্ষেত্রে প্লাস হবে, এক্ষেত্রে ইম্পোর্টের আগে মাইনাস হবে এবং এক্সপোর্টের আগে প্লাস দিতে হবে। উই নো দ্যাট ট্রেড ব্যালেন্স হচ্ছে এক্সপোর্ট ও ইম্পোর্টের যোগফল। ব্যালেন্স অফ পেমেন্টের দৃষ্টিকোণ থেকে ইম্পোর্ট একটি ডেবিট আইটেম, তাই এর আগে মাইনাস দিতে হবে। কিন্তু ইম্পোর্ট একটি মাইনাস আইটেম, কিন্তু তার আগে মাইনাস সাইন দেওয়া হলো না কারণ ব্যালেন্স অফ পেমেন্টের দৃষ্টিকোণ থেকে ইম্পোর্ট একটা ডেবিট আইটেম, যেহেতু এর আগে মাইনাস আসার কথা ছিল। কিন্তু ইম্পোর্টের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে যদি আমরা ইম্পোর্ট মাইনাস দিয়ে লিখি তাহলে সেটা মিন করে আমরা পে করলাম না, উল্টা পেলাম, তখন সেটা এক্সপোর্টকে মিন করবে, যেটা ভুল। সো বাই ডেফিনেশন ইম্পোর্টের আগে কোনো সাইন দেওয়ার দরকার নাই, কিন্তু মাথায় রাখতে হবে এটা একটা মাইনাস সাইন, এখানে একটা মাইনাস সাইন আছে। এই মাইনাস সাইন দিয়ে ট্রেড ব্যালেন্স ক্যালকুলেট না করলে ডেফিসিট ব্যালেন্স মিলবে না। সিন্স ইটস ইনসেপশন বাংলাদেশ হ্যাজ কনসিস্টেন্টলি বিন এক্সপিরিয়েন্সিং এ ডেফিসিট ইন ব্যালেন্স অফ ট্রেড। আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে যে সমস্ত ফিচার্স আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা আমাদের ইতিহাসে কখনো ব্যালেন্স অফ ট্রেডের ক্ষেত্রে সারপ্লাস দেখার সুযোগ পাই নাই। দিস ইজ কল্ড ফান্ডামেন্টাল ডিসইকুইলিব্রিয়াম। ফান্ডামেন্টাল ডিসইকুইলিব্রিয়াম এর অন্য একটা নাম হচ্ছে স্ট্রাকচারাল ডিসইকুইলিব্রিয়াম। বাংলাদেশের ব্যালেন্স অফ ট্রেডের ক্ষেত্রে যে ডিসইকুইলিব্রিয়াম বা ডেফিসিট, এটাকে ব্যালেন্স অফ পেমেন্ট ডিসইকুইলিব্রিয়ামও বলা হয়। ব্যালেন্স অফ ট্রেড এর এই যে ডিসইকুইলিব্রিয়াম, এটাকে ফান্ডামেন্টাল বলা হয় এই কারণে যে বাংলাদেশে ইনসেপশন থেকে কখনো এই ডিসইকুইলিব্রিয়ামটা অ্যাভয়েড করতে পারেনি। সো কোনো একটা জিনিস যদি কমপ্লিটলি কনসিস্টেন্ট হয় তখন সেটাকে আমরা ফান্ডামেন্টাল অথবা স্ট্রাকচারাল বলতে পারি। সো ইট ইজ নট পসিবল যে কোনো একটা পলিসি নেওয়ার মাধ্যমে অথবা কোনো একটা বেটার গভর্নমেন্ট আসলো এবং বললো যে ইট ইজ ক্যাপাবল অফ সলভিং দ্য প্রবলেম অফ ডিসইকুইলিব্রিয়াম, এটা সম্ভব না। কারণ this disequilibrium is fundamental or the স্ট্রাকচারগতভাবেই আমাদের ইম্পোর্ট ইজ গ্রেটার দেন এক্সপোর্ট। as a result trade deficit is fundamental in nature for Bangladesh. What is the comparison between balance of payment deficit and balance of trade deficit? Balance of payment is basically divided into 3 accounts like current account, capital account and financial account. Among this, current account is further subdivided into 4 accounts, and among the 4 accounts, the number one and the most important part of current account is balance of trade. Current account এর মধ্যে যে 4টা অ্যাকাউন্ট আছে তার সম্মিলিত যোগফল হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স। কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স ক্যান বি সারপ্লাস অর ডেফিসিট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট অ্যান্ড ট্রেড ডেফিসিট? What is the difference between current account and balance of trade? The answer is that current account deals with the short term flow of balance of payment and balance of trade deals with the trade merchandise, অর্থাৎ এই শর্ট টার্ম ফ্লোর মধ্যে যতটুকু দেখা যায় টেনজিবল পার্টটুকু সেটা হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ ট্রেড হচ্ছে ট্রেড মার্চেন্ডাইজ অর্থাৎ টেনজিবল এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট এর ফলাফল। বোথ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যান্ড ব্যালেন্স অফ ট্রেড ক্যান বি সারপ্লাস অর ডেফিসিট। বাংলাদেশের ফাইন্যান্স মিনিস্টার যখন তার বাজেট স্পিচ দেয় তখন সে বলে, we had a problem of huge deficit in our balance of payment for $15,494 million in the year. Now the question is, finance minister the trade balance deficit
এটাকে ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিসিট হিসেবে ইউজ করছে, এটা কারেক্ট কিনা? দ্য আনসার ইজ এটা কারেক্ট না, এই সেন্সে যে আমরা জানি যে ব্যালেন্স অফ পেমেন্টের ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড ইকুয়াল হওয়ার কথা, এগ্রিগেট ডেবিট ইকুয়াল টু এগ্রিগেট ক্রেডিট হওয়ার কথা। সো এই জন্য ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিসিট থাকতে পারে না। আবার সে যদি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটকে ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিসিট হিসেবে ব্যবহার করতো, তবে সেটাও ভুল হতো, কিন্তু এক্ষেত্রে ভুল অপেক্ষাকৃত কম হবে, কারণ আমরা জানি ট্রেড ব্যালেন্স হচ্ছে ওভারঅল কারেন্ট অ্যাকাউন্টের একটি অংশ মাত্র। ব্যালেন্স অফ ট্রেড ডেফিসিট অথবা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটকে ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিসিট হিসেবে রেফার করা, এই দুইটাই মিস্টেক। এর কোনোটাই মিস্টেক বলা যায় না, এই সেন্সে যে ভুলটা কাস্টমারি, এটা একটা প্রথাগত ভুল। অর্থাৎ এখানে ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি বলতে কোনো একটা এলিমেন্টের ঘাটতিকেই বোঝানো হচ্ছে, এবং দিস ইজ আ কাস্টম। কোনো একটা পার্টিকুলার কান্ট্রি ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি বা ডেফিসিট বলতে বলতে কোনটা পিক করবে, ট্রেড ডেফিসিট আর কারেন্ট ব্যালেন্স ডেফিসিট? দ্য আনসার ইজ দ্যাট ইট ইজ দ্য চয়েস অফ দ্যাট রেসপেক্টিভ কান্ট্রি। অর্থাৎ এটার কোনো গ্লোবাল নর্ম নাই যে ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিসিট হিসেবে কোন কম্পোনেন্টের ডেফিসিটটাকে পিক করতে হবে। ফর এক্সাম্পল, বাংলাদেশ ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিসিট হিসেবে ট্রেড ব্যালেন্স ডেফিসিটকে পিক করেছে। অন দি আদার হ্যান্ড, ইন্ডিয়া কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটকে পিক or চয়েস করেছে ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট হিসাবে। বাংলাদেশ কনসিস্টেন্টলি ট্রেড ব্যালেন্স ডেফিসিটটাকে ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট হিসেবে রেফার করে আসছে। অর্থাৎ এটা এমন না যে গভর্নমেন্টের চেঞ্জ হওয়ার সাথে এই কাস্টমটা চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশের কনটেক্সট থেকে বলা যায় যে ট্রেড ব্যালেন্স ডেফিসিট হ্যাজ অলওয়েজ বিন আ বিগ এনাফ কনসার্ন ফর আস। অর্থাৎ বাংলাদেশ বরাবরই ট্রেড ব্যালেন্স ডেফিসিটটাকে সমস্যা হিসেবে চিহ্নিত করে আসছে এবং এটাকে অ্যাড্রেস করার জন্য বিভিন্ন স্টেপস নিয়ে আসছে। অর্থাৎ বাংলাদেশ মনে করে ট্রেড ব্যালেন্স ডেফিসিটই তার জন্য মেইন প্রবলেম, এবং ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট হিসেবে তাই বাংলাদেশ ট্রেড ব্যালেন্স ডেফিসিটকে রেফার করবে। দ্য সেকেন্ড কম্পোনেন্ট অফ কারেন্ট অ্যাকাউন্ট ইজ সার্ভিসেস। সার্ভিস অ্যাকাউন্টের মধ্যে গভর্নমেন্ট অ্যান্ড বিজনেস সার্ভিস, টেলিকম, ট্রান্সপোর্ট, ইন্স্যুরেন্স, ফ্রাইট, ট্রাভেল অ্যান্ড এডুকেশন রিলেটেড সার্ভিসেস আসবে। এগুলো বেসিক্যালি ইনটেনজিবল। সার্ভিস অ্যাকাউন্টের ক্ষেত্রেও একই গোল্ডেন রুল ফলো করা হয়, অর্থাৎ যেসব আইটেমের জন্য পারচেজিং পাওয়ার কামস ইন দ্য কান্ট্রি সেগুলো ক্রেডিট দিকে যাবে, আর যেসব আইটেমের জন্য পারচেজ পাওয়ার গোস আউট অফ দ্য কান্ট্রি এগুলো ওগুলো ডেবিট দিকে যাবে। দ্য থার্ড কম্পোনেন্ট অফ কারেন্ট অ্যাকাউন্ট ইজ প্রাইমারি ইনকাম। এর আরেকটা নাম হচ্ছে ফ্যাক্টর ইনকাম অর পেমেন্ট। ইনকাম অ্যাকাউন্টের মধ্যে আমাদের দুই ধরনের ইনকাম আছে। দেস আর প্রাইমারি ইনকাম অ্যান্ড সেকেন্ডারি ইনকাম। আমাদের প্রাইমারি ইনকাম অ্যাকাউন্টের মধ্যে সাধারণত ইন্টারেস্ট, ডিভিডেন্ড, ফ্যাক্টর ইনকাম, উৎপাদন উপকরণের মূল্য এগুলো আসে। ফর এক্সাম্পল, ক্যাপিটাল যদি একটা উৎপাদন উপকরণ হয়, তাহলে পেমেন্ট হিসাবে যে ইন্টারেস্ট অ্যামাউন্ট সেটা প্রাইমারি ইনকামের অ্যাকাউন্টে ডেবিট দিকে যাবে। অন দি আদার হ্যান্ড, ক্যাপিটালের পেমেন্ট হিসেবে ডিভিডেন্ডও দিতে পারে। ফর এক্সাম্পল, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বাংলাদেশে ইনভেস্ট করে হিউজ প্রফিট আর্ন করে, এবং তারা তাদের প্রফিটের যে পার্টটুকু রিপ্যাট্রিয়েট করে বা স্বদেশে প্রেরণ করে, সেটা হলো ডিভিডেন্ড। এই ডিভিডেন্ডটা প্রাইমারি ইনকাম অ্যাকাউন্টে ডেবিট সাইডে যাবে। অর্থাৎ যে ইন্টারেস্ট ও ডিভিডেন্ড পেমেন্টটা বাংলাদেশ থেকে বাইরে চলে যায়, সেটা প্রাইমারি ইনকাম অ্যাকাউন্টে ডেবিট দিকে যাবে। আবার ইনকাম যদি বাইরের বিভিন্ন দেশ বা আন্তর্জাতিক সংস্থা থেকে ফরেন এইড বা লোন দেয়, তাহলে সেগুলোর যে ইন্টারেস্ট অব্লিগেশন সেটাও প্রাইমারি অ্যাকাউন্টের ডেবিট দিকে যাবে। অর্থাৎ ইন্টারেস্ট অব্লিগেশনটাকে অফিসিয়াল ইন্টারেস্ট পেমেন্টে বলা হয়ে থাকে। অর্থাৎ বাইরের বিভিন্ন দেশ বা আন্তর্জাতিক সংস্থা থেকে ফরেন এইড বা লোন বাংলাদেশ নেয়, সেগুলোর যে ইন্টারেস্ট অব্লিগেশন সেটাও প্রাইমারি ইনকামে যাবে। এমএনসি যারা বাংলাদেশে ইনভেস্ট করে, পার্টিকুলারলি ইন টেলিকম অ্যান্ড পাওয়ার সেক্টর, এইসব এমএনসিগুলা
কিন্তু হিউজ অ্যামাউন্ট অর সাইজেবল প্রফিট আর্ন করে এবং এই প্রফিট তারা তাদের দেশে রিপেট্রিয়েট করে। এজ আ রেজাল্ট বাংলাদেশের প্রাইমারি ইনকাম অ্যাকাউন্টের ডেবিট সাইড অনেক বড় হয় কম্পেয়ার টু দ্য ক্রেডিট সাইড। which results in deficit in the primary income account. The fourth component of current account is secondary income. Secondary income এর আরেকটা নাম হচ্ছে unrequited ward. Unrequited ওয়ার্ডটা আসছে কুইড থেকে, কিউইউআইডি। কুইড ইজ আ নন ইংলিশ ওয়ার্ড। কুইড মিন্স মানি, আর রিকুইডাল মানে হচ্ছে মানি রিলেটেড, অর্থাৎ আনরিকুইডাল এর অর্থ হচ্ছে যেটা কুইডি অথবা মানি রিলেটেড না। সাধারণত আমরা জানি প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ডাবল এন্ট্রি, দুইটা সাইড থাকে, একটা সাইড থেকে টাকা আসে এবং অন্য সাইড থেকে টাকা চলে যায়। ফর এক্সাম্পল, কেউ যদি 10 টাকা দিয়ে একটা বই কিনে, তাহলে তার কাছ থেকে 10 টাকা চলে গেল, এর বিনিময়ে সে একটা বই পেল। সো এই ট্রানজ্যাকশনের দুইটা সাইড আছে। কিন্তু ঘটনা এমন হতে পারে যে কেউ একজন তাকে এই বইটা গিফট করলো, সেক্ষেত্রে এটা আনরিকুইডাল হতো। এর কারণ হচ্ছে এই ঘটনার দুইটা অ্যাসপেক্ট নেই, যেহেতু বই আসলো কিন্তু টাকা তো চলে গেল না। সো সেকেন্ডারি ইনকাম বলতে বেসিক্যালি ওয়ান ওয়ে ট্রানজ্যাকশনকে বোঝায়। সাধারণত প্রত্যেকটা ট্রানজ্যাকশন টু ওয়ে হয়, কিন্তু সেকেন্ডারি ইনকাম অ্যাকাউন্টের মধ্যে ওই সকল ট্রানজ্যাকশনগুলোই আসবে যেগুলো ওয়ান ওয়ে হয়, অর্থাৎ সেগুলোর সেকেন্ড ওয়ে থাকে না। অর্থাৎ যে ইনকামগুলোর একটা অ্যাসপেক্ট পাওয়া যাচ্ছে শুধুমাত্র, কিন্তু অন্য আরেকটা অ্যাসপেক্ট পাওয়া যাচ্ছে না, সেই ইনকামগুলো সেকেন্ডারি ইনকাম অ্যাকাউন্টে যাবে। ফর এক্সাম্পল, ওয়ার্কার্স রেমিটেন্স। বাংলাদেশে ওয়াজ আর্নার যারা বিদেশে কাজ করে এবং বাংলাদেশে সেই টাকা পাঠায়, এটা হচ্ছে ওয়ান ওয়ে ট্রান্সফার। কারণ অনলি মানি কামস ইন, বাট এটার এগেনস্টে তো আমরা তাদেরকে কিছু দিচ্ছি না, তাদেরকে কিছু পাঠানো হচ্ছে না। এখান থেকে ওয়াজ আর্নার্স রেমিটেন্স হচ্ছে সবসময় ওয়ান ওয়ে ট্রান্সফার। আবার একইভাবে বাংলাদেশে যদি কোনো ফরেনার কাজ করে এবং সেও যদি তার দেশে টাকা পাঠায়, এক্ষেত্রে এটাকেও তো ওয়ান ওয়ে ট্রান্সফার বলা হবে। কারণ অ্যাজ ফার এস ব্যালেন্স অফ পেমেন্ট ইজ কনসার্ন, এখানে আমরা দেখছি শুধুমাত্র টাকা বাংলাদেশ থেকে ওই ফরেনারের দেশে যাচ্ছে, যার বিনিময়ে ওই দেশ থেকে বাংলাদেশে কিছু পাঠানো হচ্ছে না। দ্যাটস ওয়াই এটা একটা আনরিকুইডেড ট্রান্সফার, যেটা সেকেন্ডারি ইনকাম অ্যাকাউন্টে আসবে। একইভাবে বাংলাদেশ যদি কোথাও থেকে রিলিফ বা গিফট পায় এবং সেটা যদি ওয়ান ওয়ে হয়, তাহলে সেগুলো সেকেন্ডারি ইনকাম অ্যাকাউন্টে আসবে। সেকেন্ডারি ইনকাম ব্যালেন্সকে আমাদের ব্যালেন্স পেমেন্টের লাইফ লাইন বলা হচ্ছে। ইন্ডিয়ার বিগ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ টেক প্লেস ইন আইটি সেক্টর। কারণ এর মধ্যে 4টা কম্পোনেন্ট আছে, তার মধ্যে সার্ভিস অ্যাকাউন্টের মধ্যে আইটি সার্ভিসটা ইনক্লুডেড হবে। ইন্ডিয়ার জন্য আইটি সেক্টর একটা বিগ এনাফ প্যারামিটার, যেটা দেখে তারা বুঝতে পারে যে দেশের সুখ দুঃখ কেমন। তাই দেখা যাচ্ছে ইন্ডিয়ার যদি ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিটের ক্ষেত্রে আইটিটা ইগনোর করে, তাহলে সেখানে বড় ধরনের মিসিং থেকে যাচ্ছে। সো ইন্ডিয়া এক্ষেত্রে যেহেতু আইটি সহ ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিটটাকে বোঝাতে চাচ্ছে, এই কারণে তারা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটাকে ফোকাস বা পিক করেছে ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিসিট হিসেবে।